হ্যালো দাদা, আপনি তো মিউট হয়ে আছে। হ্যালো। সরি। আচ্ছা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির আজকের এই ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রতি শনিবার রাত 10টায় আমাদের দ্বিতীয় বর্ষে অর্গানন ক্লাস নিয়ে আমি আপনাদের সাথে থাকি। তো আজকের এই তৃতীয় ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ওয়েলকাম। তো আমরা বরাবর যেটা করে থাকি, অন্তত আমার ক্লাসে আমি একটা জিনিস আপনারা আগেই দেখেছেন বা জেনেছেন যে গত ক্লাসে যেটা আলোচনা হয়ে থাকে আমি সেই আলোচনাটারই একটু পূর্ব আলোচনা করে নিই, যেটাকে আমি নাম দিয়েছি পূর্বজ্ঞান যাচাই। এবং যেটা হয় আপনারা জানেন যে আমাদের ক্লাসটা হয় উভমুখী, অর্থাৎ এখানে টিচার এবং স্টুডেন্ট দুইজনই কিন্তু পার্টিসিপেন্ট করেন আলোচনাতে। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে সর্বশেষ ক্লাসের শেষে যখন আমার আলোচনাটা সম্পূর্ণ শেষ হয় তখন আপনাদের একটা সুযোগ থাকে, আপনাদের একটা পর্ব থাকে যেখানে আমার আলোচনার ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে করবেন এবং সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আজকের আলোচনা থেকে আমি আপনাদের জন্য কিছু প্রশ্ন রাখবো এবং আপনারা তখন চেষ্টা করবেন ওই প্রশ্নগুলোকে অ্যান্সার করার। কারণ আপনারা জানেন যে এসডি হোমিও মেডিকেল একাডেমি শুধুমাত্র কিন্তু আপনাদের কাছ থেকে এই কোর্সে আপনাদের এনরোল করানোটাই উদ্দেশ্য না, আপনাদেরকে প্রপারলি জিনিসটা আয়ত্ত করানোটাও আমাদের একটা টার্গেট বা আমরা লক্ষ্য মনে করছি। যে কারণে ক্লাসের জন্য আপনাদের সম্পূর্ণরূপে কনসেন্ট্রেশন থাকে, এই লক্ষ্যে আমরা এই ব্যবস্থাপনা রেখেছি। আপনাদের এটা অ্যাসাইনমেন্টের একটা অংশ থাকবে, আপনাদের পারফরমেন্সের একটা মানে অ্যাসাইনমেন্টের একটা অংশ আছে পারফরমেন্স, এটা ক্লাসের আপনাদের রেসপন্স, আমাদের আলোচনা ভিতরে অংশগ্রহণ, এগুলো সবকিছুকে মূল্যায়ন করা হবে। তো আসুন, আমরা এমনিতে একটু দেরি হয়ে গেছে, আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো আমরা প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে আমরা শুরু করেছিলাম, আমরা জানি যে দ্বিতীয় বর্ষের আমাদের যে সিলেবাস এটা শুরু হয়ে থাকে আপনার অ্যাফোরিজম নাম্বার 83 থেকে। তো সেইখান থেকে আমরা আলোচনা করেছি প্রতিটা সপ্তাহে 3টা করে। তো 83-তে আমরা শিখেছিলাম যে সেখানে হ্যানিম্যান স্যার আমাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে আমরা যে এখন রোগীলিপি প্রণয়ন করব তার আগে সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসককে কোনো কিছু প্রস্তুতিমূলক কিছু বর্ণনা রয়েছে 83-তে। কি ছিল সেখানে? সেখানে আমরা দেখেছি যে হ্যানিম্যান স্যার চিকিৎসককে, হোমিও চিকিৎসককে বলছেন যেন আমরা অবশ্যই আমরা কুসংস্কার মুক্ত মন নিয়ে বসি এবং আমরা যেন আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে আমরা যেন কেস টেকিংটা সম্পন্ন করি। এবং আমরা দেখেছি যে 84-এ আমরা দেখেছি যে রোগী যখন কষ্টভোগের কথা বলবেন, আমরা যখন আমাদের কুসংস্কার মুক্ত মন অর্জন করব, আমরা যখন আমাদের ইন্দ্রিয় শক্তিকে সম্পূর্ণরূপে ব্যবহারের মতন একটা যোগ্য নিজেকে তৈরি করব, তারপরে যখন রোগী আমাদের কাছে কষ্টগুলো বলবেন তখন আমরা কি করব? বাধাহীনভাবে তাদেরকে বলতে দিব। আমি শুধুমাত্র এই বর্ণনাগুলো কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে ব্যাপকভাবে রয়েছে। এখন আমি শুধুমাত্র মেইন কথাগুলো, কি পয়েন্টগুলো বলে যাচ্ছি, কারণ আজকের আলোচনাটা আমাদের এই ধারাবাহিকতাই হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে 84-এ সেখানে হ্যানিম্যান স্যার আমাদের বলেছেন যে আমরা যেন পেশেন্টকে বাধাহীনভাবে বলতে দিই তার কষ্টগুলো। কেন বলেছিলেন? কারণ যদি আমরা তাকে ইন্টারাপ্ট করি তার কষ্ট বলার ভিতরে, তাহলে তার উনি যেটা একটা হয়তো গুরুত্বপূর্ণ কথা উনি বলতেন সেটা হয়তো মিস হয়ে যাবে, পরবর্তীতে উনি মনে নাও আসতে পারেন। তবে হ্যাঁ, স্যার এটাও বলেছেন পাশাপাশি যে অবশ্যই আমরা তাকে অর্থাৎ আমাদের পেশেন্টকে বাধা দিব কখন? যদি দেখি যে উনি আসলে মূল আলোচনার চেয়ে ওনার কষ্টভোগের কথা রেখে অন্যদিকে উনি ধাবিত হচ্ছেন। উনি সেটাও কিন্তু এখানে বলে গেছিলেন। 85-এ আমরা দেখেছি যে উনি যে কষ্টগুলোর কথা বলছেন, অর্থাৎ পেশেন্ট যে কষ্টগুলোর কথা বলছেন সেগুলো আমরা কিভাবে লিখবো? আমাদের খাতাতে আমরা সত্রে সত্রে সেগুলো লিখবো। কেন লিখবো? কারণ পেশেন্ট যখন বলবেন তখন ওই কষ্টটার কিন্তু পূর্ণাঙ্গ লক্ষণ কিন্তু উনি বলবেন না, কিছু না কিছু মিস হবে। বা উনি বললেও আপনার হয়তো পরবর্তীতে আপনি যখন কোনো প্রশ্ন করবেন সেই প্রশ্নের আঙ্গিকে কোনো উত্তর আসতে পারে। সেটা তখন যেন ওর পাশে লিখতে পারেন, সেজন্য সত্রে সত্রে লেখার পরামর্শ 85-এ স্যার আমাদেরকে দিয়েছেন। 86-এ আমরা দেখেছি যে 86 থেকে মূলত শুরু হয়েছে যে পর্যবেক্ষণ শেষ, রোগী কিভাবে তার কষ্টের কথাগুলো বলেছেন সেগুলো আমাদের লেখা শেষ। এখন শুরু হচ্ছে চিকিৎসকের ইন্টারোগেশন। চিকিৎসক এই রোগীর যে কষ্টের বর্ণনা দিয়েছেন এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য চিকিৎসক তার বিভিন্ন প্রশ্ন করবেন। এটা শুরু হচ্ছে 86 থেকে। সেখানে আমরা ব্যাপক আলোচনা করেছি, প্রত্যেকটা সূত্রকে ভেঙে ভেঙে
আমরা দেখেছি যে ওখানে কি কি আসতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশ্ন করার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনগুলো তৈরি হয়, পজিশন আছে, আমরা দেখেছি যে সেখানে পিরিয়ডিসিটি আছে, একটা লক্ষণ বারবার ফিরে আসতে পারে, হ্যাঁ, অল্টারনেটিং হতে পারে, বিভিন্ন যে সোর্স গুলো ছিল, বিভিন্ন যে আমরা ভাগ করতে পারি বিভিন্ন লক্ষণগুলোকে, সেগুলোকে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সেগুলো আমরা আলোচনা করেছি। 87-এ কিন্তু স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এই যে আপনি প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে আপনি কিভাবে প্রশ্ন করবেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ বা নির্দেশনা হ্যানিম্যান স্যার আমাদের কিন্তু 87-এ দিয়েছেন। সেটা কি, আমরা পেশেন্টকে প্রশ্ন যখন করব তখন পেশেন্ট যেন কোনোভাবে হ্যাঁ অথবা না দ্বারা প্রশ্ন উত্তর দিতে না পারে। কেন? কারণ আপনি যখন কোনো প্রশ্ন করবেন সেই ক্ষেত্রে পেশেন্ট দেখা গেল শুধু আপনার সম্মতি, আপনার সাথে সম্মতি দিতে পারে, মনে করতে পারে ডাক্তার সাহেব যেটা বলছেন সেটাতে যদি আমি বলি তাহলে ডাক্তার সাহেব হয়তো বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, হতে পারে আপনাকে সন্তুষ্ট করার জন্য, হতে পারে আপনার ভয়ে, বা তার মানে বিভিন্ন কিছুই উৎপত্তি হতে পারে, যে কারণে উনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারে। এতে করে হতে পারে কি, মূল যে কথাটা সেটা চাপা পড়ে যেতে পারে, সেটা হয়তো মানে সামনে নাও আসতে পারে। এই জন্য স্যার পরামর্শ দিয়েছেন এমন ভাবে প্রশ্ন করতে যেন আমাদের পেশেন্ট আমাদের সামনে আহ, ভেবে চিন্তে বিস্তারিত ভাবে উত্তরটা দেন। এইটে আমরা দেখেছি সেখানে স্যার আরো কিছু প্রশ্নের অবতারণা করেছিলেন, যেখানে আরো অধিকতর ভাবে আমরা কিভাবে সেখান থেকে পেশেন্টকে প্রশ্ন করে আরো লক্ষণ নিতে পারি। তো আজকে আমাদের আলোচনাটা শুরু হবে 89 থেকে। তো এখন যেহেতু আমার একটা আমার ক্লাসের একটা সিস্টেম হচ্ছে আমি পূর্বজ্ঞান যাচাই করি, তো গত সপ্তাহে ঠিক যে প্রশ্নগুলো রেখেছিলাম আমি এই সপ্তাহে হুবহু সেই প্রশ্নগুলোই রাখছি। তো আশা করি আপনারা একটু পার্টিসিপেট করবেন, যারা গত ক্লাসে ছিলেন তারা আমাকে সহযোগিতা করবেন, এটা আমার বিশ্বাস। এটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই। এখানে আমি যেটা রয়েছে যে রোগীর কষ্টের বর্ণনা দেওয়ার পর চিকিৎসা কি করবেন, গত ক্লাসে কিন্তু এটা আমাদের আলোচনায় ছিল, এবং ওই দিন পার্টিসিপেন্ট করেছিলেন আমাদের যিনি যারা ছিলেন স্টুডেন্ট, ওরা প্রত্যেকে পার্টিসিপেন্ট করেছিলেন। এখানে অপশন রয়েছে, সামান্য বিশ্রাম নিবেন, রোগীকে চলে যেতে বলবেন, রোগীর কষ্টগুলো পড়ে শোনাবেন, রোগীকে ঔষধ দিবেন। তো আমি আজকে যেহেতু আমাদের উন্মুক্ত ক্লাস শেষ, আজকে থেকে আমাদের একদম যারা স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছেন তারা এখানে শুরু হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে আজকে থেকেই আমাদের মূল ক্লাসগুলো শুরু হচ্ছে। আমি আজকে আগিয়ে যাচ্ছি, যদি কেউ উত্তর দিতে চান দিতে পারেন, না হলে আমি জাস্ট উত্তরগুলো দেখিয়ে মূল আলোচনায় ঢুকবো। এটা বোধহয় হবে, রোগীর কষ্টগুলো পড়ে শোনাবেন। শোনাবেন, রাইট, থ্যাংক ইউ। এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে যে রোগীকে প্রশ্ন করতে হবে যেন রোগী হ্যাঁ সূচক উত্তর দিতে পারে, না সূচক উত্তর দিতে পারে, নিশ্চুপ হয়ে যায়, হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে না পারে। এনিওয়ান? এটার উত্তর হবে ঘ, হ্যাঁ অথবা না এর মাধ্যমে, হ্যাঁ অথবা না এর মাধ্যমে যেন উত্তর দিতে না পারে, অর্থাৎ তাকে যেন ভেবে চিন্তে মানে আপনার বিস্তারিত ভাবে উত্তর দিতে হয়। তাহলে রোগীকে কিভাবে প্রশ্ন করতে হবে? তৃতীয় প্রশ্নটা হচ্ছে রোগীকে কিভাবে প্রশ্ন করতে হবে, রোগী যেন এক কথায় উত্তর দিতে পারে, রোগী যেন ভেবে বিস্তারিত উত্তর দিতে হয়, রোগী যেন চুপ করে থাকে, রোগী যেন বুঝতে না পারে। এটা খ, রোগীকে যেন ভেবেচিন্তে বিস্তারিত উত্তর দিতে হয়। জি, থ্যাংক ইউ। এর পরবর্তীতে রয়েছে চিকিৎসকের অতি পাণ্ডিত্য দেখানো। এটা নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে আমাদের, যদি আপনারা কেউ এটা মিস করে থাকেন সেকেন্ড ক্লাসটা দেখে নিন। এই যে পাণ্ডিত্য দেখানো বিষয়টা এখানে এসেছে, পাণ্ডিত্য দেখানো উচিত, মাঝে মাঝে উচিত, সবসময় উচিত, বর্জনীয়। এটার উত্তর হবে বর্জনীয়। বর্জনীয়। কেন বর্জনীয়? কারণ আমরা দেখেছিলাম ওই সূত্রটা আলোচনার সময় যে অনেক সময় হয় কি, চিকিৎসক পেশেন্টকে দেখেই বলে যে আপনার এই কষ্ট হচ্ছে, আপনার এই অনুভূতি হচ্ছে। এটা কেন করেন? যে রোগীকে আরো বেশি বিমোহিত করার জন্য। হতে পারে যে রোগীর কাছে নিজেকে অনেক বেশি ডাক্তার, উনি অনেক কিছু বুঝতে পারেন, এমন কিছু জাহির করার জন্য। হ্যানিম্যান স্যার বলেছেন যে এটা আপনি যতই পারেন না কেন, এটা আপনি নিজের ভিতরেই রাখেন। আপনি হয়তো অনুভব করতে পারবেন কিন্তু বলেন না, কারণ হতে পারে আপনার এই বলার কারণেই উনি ডাইভার্ট হয়ে যাচ্ছে, আপনার সাথে উনি সহমত পোষণ করছেন মাত্র, কিন্তু মূল কষ্টটা হতেই তো পারে যে আমি যেটা অবজার্ভ করছি সেটা ভুলও হতে পারে। তখন হবে কি যে আমার মূল লক্ষ্যটা কিন্তু পূরণ হবে না, অর্থাৎ রোগী লিপিটা সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হবে না। এই জন্য এটা অবশ্যই বর্জনীয়। আমি যদি কোনো কিছু বুঝতেও পারি রোগীর ফেস দেখে, রোগীকে অবজার্ভ করে, সেটা আমি কখনো বুঝতে দিব না, এটা রোগীর মুখ থেকে আমরা শুনবো, এটা থাকবে আমাদের লক্ষ্য। কষ্টভোগের লক্ষণগুলো জানার জন্য রোগীকে ড্যাশ প্রশ্ন করতে হবে যেন রোগী
মানে আক্রমণাত্মক ভাবে প্রশ্ন করতে হবে যেন রোগী অসহায় বোধ করে, বিরক্তি সহকারে প্রশ্ন করতে হবে যেন রোগী রাগান্বিত হয়, আঘাত করে প্রশ্ন করতে হবে যেন কষ্ট পায়, সাধারণভাবে প্রশ্ন করতে হবে যেন বিশেষ বিবরণ দিতে বাধ্য হয়। তো এটার উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন, উত্তরটা হবে ঘ। সরি। তো আসুন আমরা আজকের আলোচনা থেকে কি শিখবো বা কি জানবো। আমরা আজকের আলোচনা থেকে যেটা শিখবো, আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু 86 থেকে স্যার বিভিন্ন ভাবে দেখাচ্ছেন যে মানে রোগীকে কিভাবে আমরা প্রশ্ন করব। সেই ধারাবাহিকতা এটা এত ব্যাপক, এত বড় এই ক্ষেত্রটা, এই জন্য স্যার হয়তো এতগুলো সূত্রে ভাগ করেছেন। আমরা কিন্তু আজকেও কিছু ওই প্রশ্নেরই নমুনা দেখব যে এখানে স্যার কি আরো কিভাবে আমরা অধিকতর সিমটম গুলো নিতে পারি। তো আসুন আমরা একটু দেখি যে কি কি জানতে পারবো। পূর্ণাঙ্গ রোগীর লিপি প্রণয়নের জন্য অধিকতর সূক্ষ্ম প্রশ্ন করার কৌশল আজকে আমরা শিখতে পারবো। অধিকতর পর্যবেক্ষণের ক্ষেত্রসমূহ আমরা দেখতে পারবো। অন্য ওষুধ চলাকালীন রোগীর রোগ লক্ষণ সংগ্রহের ক্ষেত্রে চিকিৎসকের সতর্কতা। তো এটা থাকবে আমাদের আজকের আলোচনার মানে সারাংশ, যে আমরা এই জিনিসগুলো আমাদের আলোচনার ভিতর থেকে আমরা জানতে পারবো। তা আসুন আমরা আজকে প্রবেশ করি আমাদের মূল আলোচনায়। তো আমাদের আলোচনাটা আজকে শুরু হচ্ছে অ্যাফোরিজম 89 থেকে। তো 89-এ কি আছে, আমি যেটা বরাবরই করে থাকি সেটা হচ্ছে যে সূত্রে কি আছে, আমাদের অ্যাফোরিজমে কি আছে সেটা আমি পড়ে শোনাই, কিন্তু তার আগে আমি এই অ্যাফোরিজম সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকি যেন আমরা তখন এইটা বুঝতে আমাদের যেন সুবিধা হয়। তো এইখানে যদি আমরা অ্যাফোরিজমটা একটু ভালোভাবে পড়ি তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারবো। এটা সারাংশটা হচ্ছে এইটা, যে এই যে আমরা 86 থেকে বিভিন্ন প্রশ্ন করেছি, রোগীকে আমরা বিভিন্নভাবে অবজার্ভ করেছি, তারপরেও এমন অবস্থা যদি তৈরি হয় যে এখানে মনে করছেন যে চিকিৎসক যে না এখনো পর্যন্ত রোগীর লিপি সম্পূর্ণ হয়নি, বা একটা রোগের চিত্র বা একটা ওষুধের চিত্র পূর্ণাঙ্গ রূপ আমি আনতে পারিনি, চিকিৎসক যদি সন্তুষ্ট না হন, দেন উনি কিন্তু আরো বিষয় অনুসন্ধান করতে পারেন। এটা হচ্ছে যে এই সূত্রটার মূল কথা। এবং এখানে স্যার অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, যেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের আরো কি কি মানে প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে আরো একটা পেশেন্টের কাছ থেকে লক্ষণ নিতে পারি সেটা আমরা এখানে দেখতে পারবো। মূল কথাটা হচ্ছে এই এই সূত্রটাতে আমাদের স্যার আরো কতগুলো প্রশ্নের ক্ষেত্র উনি আমাদের সাথে পরিচয় করে দিচ্ছেন যেন আমরা সঠিকভাবে অনুসন্ধান করতে পারি। তা আসুন আমরা সূত্রটা একটু পড়ি। এবং এখানে আমি দেখবেন যে বরাবরের মতন কতগুলো মানে অ্যাফোরিজমের মধ্যে কতগুলো রেড কালার দিয়ে আপনার ইটালিক করে রেখেছি, বোল্ড করে রেখেছি। উদ্দেশ্য হচ্ছে এটা, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাফোরিজমের সাপেক্ষে। আচ্ছা, তো এখানে কি আমরা একটু পড়ি। আমি সবসময় চেষ্টা করি যে ইংরেজিটাই পড়তে, বাংলাটা আমি এখানে আরো সবার জ্ঞাতার্থে আরেকবার একটু বলে রাখি। আমি এইখানে পাশাপাশি যে দুইটা অ্যাফোরিজম আমি দেখাচ্ছি আপনাদের, এই অ্যাফোরিজম দুইটা কিন্তু ইংলিশ, যেটা ইংলিশ ভার্সনটা এটা কিন্তু আমাদের যে বরিক স্যারের অনুদিত যেটা ইংলিশ অর্গানন সেখান থেকে হুবহু নেওয়া, আর বাংলাটা আমি নিয়েছি হরিমোহন স্যারের যে অর্গানন সেখান থেকে আমি হুবহু এখানে রেখেছি, যেন পরবর্তীতে ভিডিও দেখে বা আপনারা এটা যখন যদি দেখতে চান যেন পড়ে এটা থেকে আপনারা নিতে পারেন, সেজন্য আপনাদের সুবিধার্থে এটা আমার করা। তো আসুন আমরা একটু আগাই। তো এখানে প্রথমে স্যার বলছেন হোয়েন দ্য পেশেন্ট, ব্র্যাকেটের অংশটা পরে পড়ি, হোয়েন দ্য পেশেন্ট হ্যাজ বাই দিস ডিটেইল given of his own accord and in answer to queries furnish the requisite information and traced a tolerable perfect picture of disease, the physician at liberty and obliged to ask more precise, more special questions. অর্থাৎ এখানে যদি পেশেন্ট তার যে অনুভূতি, তার যে কষ্টের কথাগুলো এগুলো উনি যখন বলবেন, বলার পরে যদি পারফেক্ট একটা পিকচার ডিজিজ যদি না পান, তাহলে ফিজিশিয়ান অবশ্যই ওনার স্বাধীনতা রয়েছে এবং উনি এখানে বাধ্য যে ওনাকে আরো বেশি স্পেশাল কোশ্চেন করার, আরো বেশি মানে যথাযথ প্রশ্ন করার, এবং কি প্রশ্ন করার সেইটাই কিন্তু এই ফুটনোট 84-এ আমাদের কাছে রয়েছে, সেটা আমি বিস্তারিত আসতেছি। এইখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আমি পড়ি নাই সেখানে কি ছিল, for it is on him we have simply to rely for a description of his sensation except in the case of feign disease। এখানে ফেইন ডিজিজটা আমি একটু মার্ক করেছি কেন, এখানে এই ব্র্যাকেটের অংশটাতে স্যার বলছেন যে তার যে সেন্সেশন যেটা আছে, যেটা পরে আমরা একটা কেস টেকিং এর ক্ষেত্রে সব থেকে বেশি নির্ভর করি তার যে সিমটম গুলোর জন্য, সেইটা আমরা গ্রহণ তো করবো। এই যে বলছে হোয়েন দ্য পেশেন্ট তার প্রেসক্রিপ্ট সব ডিটেলটা বর্ণনা করবে এখানে যেটা বলছে, তো এই যে বর্ণনা করবে, কিন্তু সেটা যদি আপনার ফেইন ডিজিজ হয় তাহলে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। এখন ফেইন ডিজিজ মানে কি,
আমি ফেইন মানে ভান করা, অর্থাৎ ফেইন ডিজিজটা হচ্ছে সম্পূর্ণ মানে একটা ফলস একটা কিছু, সে হয়তো মিথ্যা কোনো কিছু বলছে। যদি এরকম ক্ষেত্র না হয় তাহলে এটা আমরা তখন এটা নিব না, সেটা উনি বলছেন। এখন এখানে ফেইন ডিজিজের আমি একটা ডেফিনেশন এখানে রেখেছি, এবং এইটার রেফারেন্সটা হচ্ছে কলিন্স ডিকশনারি থেকে আমি এটা নিয়েছি। তো এখানে কি পাচ্ছি আমরা, ইফ সামওয়ান feigns a particular feeling, attitude, or physical condition, they try to make other people think that they have it or uh, experiencing it, although this is not true. অর্থাৎ সে যে কথাগুলো বলছে, তার যে অনুভূতির কথা, তার যে আচরণ যেটা সে দেখাচ্ছে, বা তার যে ফিজিক্যাল কন্ডিশন সে যেটা আমাদেরকে প্রকাশ করছে, সেটা কিন্তু ট্রু না, সত্য না। এরকম যদি কোনো ক্ষেত্র হয়, সেইটা ব্যতীত অন্যান্য তার সকল অনুভূতি আমরা যখন নিব, একটা পেশেন্ট যখন আমাদের কাছে বলবেন, তারপরেও যদি ডাক্তার মনে করেন যে না, এটা আসলে যথেষ্ট না, এখানে আরো কিছু জানার আছে, তাহলে অবশ্যই হ্যানিম্যান স্যার নির্দেশনা দিচ্ছেন এই অ্যাফোরিজমের মাধ্যমে যে অবশ্যই চিকিৎসকের স্বাধীনতা আছে এবং উনি বাধ্য এখানে প্রশ্ন করতে। কাকে? পেশেন্টকে। কি প্রশ্ন করতে? তো এইখানে অনেক প্রশ্নের অবতারণা রয়েছে। আমি মানে আলোচনাটা দীর্ঘায়িত, মানে একই আলোচনা বারবার যেন না হয়, সেজন্য এই এক্সাম্পলটা পড়লাম না, কারণ এর প্রত্যেকটা পার্ট আমি পরবর্তীতে ভেঙে ভেঙে আমি দেখিয়েছি। যেমন ধরুন এখানে ফর এক্সাম্পল বলছে হাউ অফেন আর হিজ বাউলস মুভ, মানে তার টয়লেট কেমন হয়, তার পায়খানা কেমন হয়, এইটা নিয়ে এখানে উনি বলছেন। তো এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টই আমি আপনাদেরকে পরবর্তীতে পরেই রয়েছে, সেগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি, জন্য এখানে আর আমি বিস্তারিতটা পড়লাম না। এটা আপনারা একটু দেখে নিন, তাহলে আমাদের মূল আলোচনাটা আরো বেশি করতে সুবিধা হবে। দেখুন এখানে অনেক প্রশ্ন কিন্তু স্যার অবতারণা করেছেন, এগুলো সবই কিন্তু 84 এর মানে ফুটনোট 84 এ যে প্রশ্নগুলো স্যার আমাদেরকে দেখিয়েছেন, সেই বিষয়গুলোই কিন্তু এখানে রয়েছে। তো আসুন আমরা একটু শেষ করি এটা। আমি এই যে এই শুধুমাত্র ফুটনোট 84 নিয়ে এই জিনিসগুলো রেখেছি। আপনারা যদি মিলান তাহলে দেখবেন যে এইখানে স্যার যে যে বিষয়গুলো এখানে এনেছেন, সেটা তার টয়লেট, তার বিভিন্ন অনুভূতি, এই যে বিষয়গুলো এখানে এসেছে, তার ইউরিন, এই সকল কিছুই কিন্তু আমি একটা 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 করে এখানে পরবর্তীতে রেখেছি। আসলে আমরা একটু সেটা নিয়ে কথা বলি যে আসলে ফুটনোট 84 এ আছে কি। তো ফুটনোট 84 এ স্যার প্রথমে যেটা বলছিলেন যে মলের প্রকৃতি, এবং একটা কথা বলে রাখি, দেখবেন প্রিভিয়াস ক্লাস আপনারা যারা করেছেন সেখানের অনেক বিষয় কিন্তু এখানেও রিলেভেন্ট, ওইটার সাথে এটা বেশ কিছু জায়গায় আপনার মিল আছে। তো তারপরেও আমরা প্রত্যেকটা বিষয় টাচ করে যাব আশা করছি। মলের প্রকৃতি এখানে কি বলছেন যে কতবার হয়, কত সময় লাগে, এই এই যে স্যার কিন্তু ওখানে বলেছেন, এবং আমি এর সাথে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করেছি। আপনারা যদি কখনো অ্যাফোরিজমটা মেলান নিজের বইয়ের সাথে আমার এই স্লাইডের সাথে, দেখবেন যে স্যারের কথাগুলো তো আছেই, পাশাপাশি আরো কি কি হতে পারে এখানে আরো অনেক কিছু আমি অতিরিক্ত দিয়ে রেখেছি, কারণ এর বাহিরেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এই যদি মানুষের টয়লেট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করতে হয়, আরো অসংখ্য প্রশ্ন হতে পারে। আপনারা যদি একটা রেপার্টরি দেখেন তাহলে দেখবেন যে অসংখ্য প্রশ্ন রয়েছে। স্যার আমাদের ধারণা দিয়েছেন মাত্র, আমরা কিন্তু এখান থেকে মানে কতটুকু নিব সেটা আমাদের ব্যাপার। তো আমিও আপনাদেরকে এখানে ওই স্যারের যেটা আমাদের বই অর্গানাইজ আছে তার বাইরেও আমি এখানে অনেক কিছু রেখেছি। তো কতবার হয় এটা আমরা জানতে পারি, কত সময় লাগে, ধরন, এরপরে কেমন যে আমযুক্ত কিনা, এই আমযুক্ত কথাটা কিন্তু স্যার এখানে স্পষ্ট করে অ্যাফোরিজমে দেখেছেন। শুধু মল নাকি ফেনাযুক্ত, আবার কাদার মতন, বলের মতন। আমরা দেখেছি যে ছাগলের যে টয়লেট হয় সেরকমও মানুষের হয়, ভেঙে ভেঙে টুকরো হয়ে পড়ে, অনেকে আলকাতরার মতন হয়। এরকম অসংখ্য ক্যাটাগরি কিন্তু রয়েছে। এই বিষয়গুলো আপনি যত সূক্ষ্মভাবে নিতে পারবেন, যত আপনি কাছাকাছি পৌঁছাবেন, আপনি কিন্তু এই আমাদের হোমিওতে প্রায় 8,500 ওষুধ, সকল ওষুধের থেকে কিন্তু সেপারেট করতে করতে আপনি সঠিক ওষুধের খুব কাছাকাছি পৌঁছাতে পারবেন। এই টোটাল এই যে অ্যাফোরিজম গুলো, এগুলো কিন্তু অবতারণা করার উদ্দেশ্যই কিন্তু এটা, যেন আপনি সঠিক ওষুধের কাছাকাছি নিজেকে পৌঁছাতে পারেন। এরপরে কি টয়লেট করার সময় আপনার ব্যথা থাকে কিনা, থাকলে সে ব্যথাটা কেমন। অনেকে দেখবেন যে বলে যে আমার পেটের মধ্যে মোচড় দিয়ে একটা বাথরুমে চাপ আসে, অনেকে বলে যে না আমার কেমন যেন ক্রাম্পিং পেইন হয়, মানে খিল লেগে ধরে। হ্যাঁ, অনেকে কেটে ফেলার মতন ব্যথা হতে পারে। তো এক একজনের কিন্তু এক এক রকম অনুভূতি, এবং এই প্রত্যেকটা অনুভূতির সাথে আমাদের মেডিসিন গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। কখন কখন হয়, বাথরুম কখন কখন হয়, অনেকে দেখবেন বলছে যে ঘুম থেকে তার বাথরুমের বেগের কারণে ঘুম থেকে উঠে তার বাথরুমে যেতে হচ্ছে। আবার অনেকে বলছে যে না আমার 2-3 দিনেও বাথরুমের বেগ হচ্ছে না। হ্যাঁ, তো এই যে অনেকে বলছে আমার খাওয়া মাত্র বাথরুমে যেতে হচ্ছে, এই যে ভ্যারাইটি গুলো, এটা কখন কখন হয় এই বিষয়টাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পায়খানার পর কেমন লাগে, কেন এই প্রশ্নটা করতে হয় পায়খানার পর কেমন লাগে?
কারণ আমরা জানি অনেক ওষুধেই রয়েছে যেখানে বাথরুম করে আসার পরেও পেশেন্ট মনে করছেন যে না, তার বাথরুম কিছুটা হয়নি, এখনো কিছু বাকি আছে, আর একটু হলে ভালো হতো। এই যে কারণটা, এটা কিন্তু নিতে হবে। আর গত ক্লাসে আমি এটা বলেছিলাম, তাও আজকে রিপিট করি, যে বাথরুম, আমরা যে বাথরুমের প্রশ্নটা করবো, তাহলে বাথরুমটা কেমন হবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে কিন্তু একটু জানতে হবে, কোনটা হলে এটা সুস্থ বলা যাবে। তো বাথরুমের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট আসলে যে আপনার বাথরুম কেমন, হ্যাঁ ভালো হয়, কেমন হয়, প্রত্যেক দিনই হয়, তো প্রত্যেক দিন তো হয়, ও কত সময় লাগে, উনি হয়তো বলতে পারেন আমার আধা ঘন্টা লাগে, অনেকে দেখেন বলবেন 1 ঘন্টা লাগে, অনেকে তো পেপার পড়তে হয়, অনেকে দেখা যাচ্ছে যে মানে গ্রামে আগে যেটা হতো তার বাথরুমে বসে তার স্মোক করা লাগে। এক একজনের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। তা আপনি কোন পেশেন্ট যে পাবেন এটা তো আপনি জানেন না। আর পেশেন্টের কাছে তার প্রাত্যহিক এই কাজগুলো এতই বেশি হ্যাবিচুয়াল উনি হয়ে গেছেন, ওনার কাছে মনে হচ্ছে যে এটাই বোধহয় স্বাভাবিক, আধা ঘন্টা ধরে বাথরুম করা, 1 ঘন্টা ধরে বাথরুম করা, এটা বোধহয় স্বাভাবিক। এজন্য উনি বলছেন যে না, আমার তো বাথরুম স্বাভাবিক না। কিন্তু আপনি তো বুঝলেন যে আসলেই বাথরুম কিন্তু স্বাভাবিক না। কারণ কি? পায়খানা নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠবে একজন সুস্থ মানুষ, ঘুম থেকে ওঠার পরে তার টয়লেটে চাপ দিয়ে মানে টয়লেটে যাবেন, 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে তার সকল কাজ করে সে উনি বেরোয় আসবেন। এইটা হচ্ছে সুস্থ মানুষের পায়খানার ধরন। তো এইটা যখনই না হবে, এটা যখন স্যাটিসফাই না করবে, তখন আপনি এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার আমলে আনতে হবে। এজন্য এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই করতে হবে। এর বাহিরেও অনেক প্রশ্ন রয়েছে। আসুন দেখি প্রস্রাবের বিষয়টা কেমন। তো প্রস্রাব কেমন, কতবার হয়, এর গন্ধ কেমন, রং কেমন, এর ধরন কেমন। ধরন বলতে আমি বোঝাচ্ছি, দেখবেন যে আমাদের কিছু মেডিসিন আছে যেখানে প্রস্রাব বলছে যে 2টি ধারায় ভাগ হয়ে পড়ছে। হ্যাঁ, তো অনেকের প্রশ্ন হচ্ছে থেমে থেমে প্রস্রাব হচ্ছে, অনেকের হচ্ছে প্রথম দিকে বেরোতেই যাচ্ছে না, সে অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে। এই যে বিষয়গুলো দেখেন, আপনি যদি এইগুলো নিতে পারেন পেশেন্টের কাছে প্রশ্ন করে, তাহলে হবে কি, আপনি সঠিক ওষুধটাই কিন্তু চলে যেতে পারছেন। এবং দেখবেন যে আপনি যখন ওষুধ দিবেন তখন কত দ্রুত এটা রেসপন্স করে, একটা রোগীকে তার কষ্ট থেকে কত দ্রুত মুক্তি প্রদান করে, এবং আপনার ভালো লাগাটাও তখন দেখবেন এটা আপনার সাফল্য হিসেবে হবে, কাউন্ট হবে। তারপরে কখন বেশি বা কখন কম হয়, অনেকে বলে যে আমি রাত্রে ঘুমাতে পারি না, কিছুক্ষণ পরপরই বাথরুমে যেতে হয়, এটা হতে পারে। অনেকে বলে যে না, আমি পানি খাওয়া মাত্র আমার মানে কিছুক্ষণ পরে বাথরুমে যেতে, আমি এই জন্য পানি তেমন খেতেই চাই না, এত ঘন ঘন বাথরুমে। এই যে মানুষের ভিতরে ভ্যারাইটি, এই জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবার কি আছে, র্যাশ বৃদ্ধি আছে, তার কষ্টগুলো দিন রাত সকাল বিকাল কখন সবসময় মানে সব থেকে বেশি খারাপ হয়, কখন আবার এটা চলে যায়। ঠিক আছে, এটা এটা হতে পারে কত সময় পর পর আসে। এই যে র্যাশ বৃদ্ধি নিয়ে কিন্তু আমার গত ক্লাসে অনেক আলোচনা ছিল, অনেক আলোচনা। সেখানে কিন্তু টাইম মডালিটি হতে পারে, আমরা দেখেছি যে মানে সময়ের ভিতরে অনেক ক্লাসিফিকেশন ছিল। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে কি কারণে দেখা দেয়, এটা মানে এই ব্যথাটা কেন দেখা দেয়, সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে আনতে পারি। তারপরে কি, তার পিপাসার কথা এই অ্যাফোরিজমে স্যার কিন্তু বলেছেন যে অ্যাফোরিজমে পিপাসাটা আমাদের জানতে হবে, তার কম না বেশি, পিপাসার ধরন কেমন, কোন মানে কোনো বিশেষ সময় আছে কিনা যে হয়তো পিপাসা পায়। যেমন আমি রিসেন্টলি একটা পেশেন্ট পেয়েছি, সে বলছে যে আমার পিপাসা আছে প্রচুর, তবে আমি যখনই বাথরুম করে আসি তখনই আমার মানে পানি খেতেই হয়, আমার মনে হয় গলা টলা শুকায় গেছে। এই যে একটা পিকুলিয়ার লক্ষণ, কিন্তু সে বাথরুম মানে তার প্রস্রাব করে আসার পরপরই তার পিপাসাটা বেশি পায়, এমনি পিপাসা আছে কিন্তু এই সময়টা তার বেশি পায়। এটা কিন্তু খুব একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা লক্ষণ। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে কি রয়েছে, এরপরে আমরা দেখতে পারি যে এখানে স্যার এই অ্যাফোরিজমের টেস্টের কথা বলেছেন, অর্থাৎ স্বাদ। একটা মানুষের মুখের যে স্বাদটা সেটা কেমন, তার সেটা টক, তিতা নাকি মিষ্টি, অনেকের পচা গন্ধ থাকতে পারে, এটা আবার আহারের আগে পরে বা সময়ে, কোন সময় এটা লাগে, এই টেস্টটা, সেই জিনিসগুলো আপনি এটা কিন্তু যখন দেখবেন একটা পেশেন্টের এই জিনিসটা দরকার, আপনি অবশ্যই সেটা নেবেন। এটা কি সকল পেশেন্টের জন্য দরকার না, কিন্তু এখানে এত এত প্রশ্ন, এত এত মানে ক্ষেত্র, আপনি বুঝবেন আপনার পেশেন্ট যখন কেস টেকিং করবেন আপনার নিজের ভিতর থেকেই তখন আসবে। কিন্তু আপনি যদি নাই জানেন তখন কিন্তু বিষয়গুলো আর আপনি প্রয়োজনীয়তাই অনুভব করবেন না, যে এটা মানে কেন আমি এই প্রশ্নটা করব। তো এখন এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে ঢেকুরের বিষয়টাও কিন্তু স্যার এখানে উল্লেখ করেছেন। তো আমরা কি করতে পারি, যে এই ক্ষেত্রে আমাদের ঢেঁকুরে কি ধরনের স্বাদ আছে, আমাদের এটা মানে টক, অনেকে দেখবেন যে আপনার ঢেঁকুর ওঠে টক বা তিতা, অনেকে দেখা যাচ্ছে যে ঢেঁকুর যখন ওঠে তার ইসোফেগাসটা পুরোটাই জ্বালা করে, এটাও কিন্তু বলে, মানে খাদ্যনালী বা গলা এখানে জ্বালা করে। অনেকে ঢেঁকুরের সাথে পানি উঠে আসে। তাহলে এই যে প্রত্যেকটা বিষয়টা, এটা আপনাকে কিন্তু জানতে হবে। এরপরে কি রয়েছে, প্রস্তাব তো এটা মানে গত ইসেও ছিল, এখানে তারপরেও আমি এটা মানে ডাবল চলে এসেছে। তবে এখানে আবার বিশেষ কতগুলো বিষয় আপনার কিন্তু রয়েছে, যেমন
বলছে কি যে কতবার হয়, রং গন্ধ কেমন, প্রস্রাবে আবার এই ঘোলাটে মানে আপনার সেডিমেন্ট পড়ে কিনা। এটা কিন্তু হ্যানিম্যান স্যার আমাদের এই অ্যাফোরিজমে বলেছেন যে প্রস্রাবের পরে অথবা কিছু সময় রেখে দিলে প্রস্রাবটা ঘোলাটে হয়ে যায় কিনা, বা এটা সেডিমেন্ট পড়ে কিনা, পড়লে সে সেডিমেন্টের কালারটা কি। আমরা যেমন জানি যে লাইকোপোডিয়ামের কিন্তু সেডিমেন্ট লাল কালারের হয়। এই যে বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে, এই জিনিসটা কিন্তু আমাদের নিতে হবে। ঠিক আছে, যেটা আমি এখানে লিখেছি যে যদি সেডিমেন্ট পড়ে তাহলে সেটা কি রঙের তলানি পড়ে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তারপরে রয়েছে কি ঘুম, যে তার ঘুম কেমন হয়। এখন ঘুমানোর এইখানে ঘুমের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কারণ এক একটা এখানে যদি আমরা একটু ঘুম নিয়ে দেখি তাহলে দেখবো যে আমাদের ফ্যামিলিতেই বা আমাদের পেশেন্টের মধ্যে অনেকেই এসে বলে যে আমার তো ঘুমটা খুবই হালকা, মানে রুমে একটা কিছু পিন পড়লেও আমি যেন টের পাই, যেমন তার ঘুমটা অনেক হালকা। তো সেই বিষয়গুলো কিন্তু স্যার খুব সূক্ষ্মভাবে এখানে নিয়ে এসেছেন। বলছে ঘুমের সময় কি সে কি করে, অনেকে আছে এই যে বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, অনেকে গোঙায় বা ঘ্যান ঘ্যান করে। স্যার ঠিক যে যে কথাগুলো এখানে বলেছেন সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি, বাইরে কিছু আছে। আচ্ছা, চমকে ওঠে কিনা, অনেক সময় ঘুমের মধ্যে চমকে ওঠে, ঘুমের মধ্যে আবার অনেকে নাক ডাকে। তো ডাকলে সেটা শ্বাস নেওয়ার সময় নাকি শ্বাস ছাড়ার সময় নাক ডাকে, এটাও কিন্তু স্যার আমাদেরকে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ঘুম হালকা নাকি গভীর, যেটা আমি বলছিলাম যে অনেকে ডিপ স্লিপ বা সাউন্ড স্লিপ হয়, অনেকে দেখা যাচ্ছে খুবই লাইট একেবারেই, একটু শব্দে একটু মানে পরিবেশ একটু এলোমেলো হলে, অনেকে বলে আমার বিছানা চেঞ্জ হলে আমার ঘুম হয় না, অনেকে বলে বালিশ চেঞ্জ হলে ঘুম হয় না। এইটা আবার ঘুম থেকে উঠতে কেমন লাগে। অর্থাৎ এটা কিন্তু আপনি মানে আপনার এত কথা কি লিখতে পারবেন? লিখতে পারবেন না। এটা কিন্তু আপনি খুব সংক্ষেপে আপনার যখন কেস টেকিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লিখতে পারেন যে আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করলেন আপনার ঘুম কেমন হয়? সে বলছে যে এই তো মোটামুটি হয়। তো কেমন হয়? আমি আপনি কি নিতে পারেন এখান থেকে? যদি খুব মূল জিনিসটা নিতে চান। উনি ঘুমোতে যাচ্ছেন কখন? ঘুম আসছে কখন? এবং ঘুম থেকে উনি যখন উঠছেন তখন উনার অনুভূতিটা কেমন? এই ঘুম থেকে ওঠার অনুভূতিটা কিন্তু হ্যানিম্যান স্যার খুব স্পেশাল ভাবে বলেছেন। কারণ এটা ওই রোগীটার একটা ফিজিক্যাল কন্ডিশন নির্দেশ করে যে ঘুম থেকে উঠলে তার কেমন লাগে। অনেকে উঠতেই পারে না, তার খুব কষ্ট হয়, অনেক কষ্ট করে ওঠে। মানে অনেকে বলতে পারে আমি আর কি আর উঠতে ইচ্ছে করে, তারপরেও তো অফিস থাকে আমাকে উঠতে হবে। তার মানে কি তার কিন্তু ঘুম পূরণ হচ্ছে না। হ্যাঁ, ঘুম থেকে উঠলে তার মধ্যে একটা ফ্রেশ ভাব থাকবে। সেটা যদি না হয় তার মানে বুঝতে হবে তার ঘুমের ঘাটতি হচ্ছে এবং ঘুমের ঘাটতি অন্যান্য জায়গায় প্রভাব ফেলে। তো আসলে পরবর্তীতে কি রয়েছে? আচ্ছা, খুব মজার বিষয় এখানে। দেখুন এখানে বলছে যে শয়ন, অর্থাৎ মানে এই শয়নটা বলতে এটাই বোঝাচ্ছেন যে শোয়ার ভঙ্গিটা কি আসলে। হ্যাঁ? যে এখানে উনি আ উনি আসলে কিভাবে ঘুমাচ্ছেন? উনি কেবল চিত হয়ে ঘুমাচ্ছেন নাকি কোনো পাশ হয়ে ঘুমাচ্ছেন? তারপরে ঘুমানোর সময় উনি নিজেকে কি মানে গায়ে কাঁথা বা কম্বল দিতে পছন্দ করছেন? বা কি অনাবৃত রাখতে বলছেন? যেমন রিসেন্টলি আমার একটা পেশেন্ট বলছে যে আমার ভাই একটু শীতটা বেশি। আমি তাকে জিজ্ঞাসা করছি, "আপনার শীত বেশি না গরম বেশি?" উনি বলছেন, "আমার শীত বেশি।" আমি, "কেমন বেশি?" বলছে, "আমার গরমের সময়ও গায়ে একটা কাঁথা দেওয়া লাগে।" তো বুঝুন তাহলে যে তার কিন্তু এত গরম মানে যথেষ্ট গরম, যখন মানে গরম যখন পড়ে তখন তো অনেক গরম পড়ে। সেই গরমের মধ্যেও শীতে তো তার আর ৫ টা মানুষের থেকে বেশি গরম কাপড় ইউজ করা লাগে। কিন্তু গরমের সময়ও উনি বলছেন যে তার গায়ে একটা একটা পাতলা কাঁথা হলেও তার দেওয়া লাগে। তো এই যে বিষয়টা দেখুন, এটা কিন্তু গরমে কি হওয়ার কথা? যে তার খালি গায়ে থাকার কথা বা খুবই হালকা কিছু গায়ে রাখার কথা, যেটা না হলেই নয়। কিন্তু এখানে উনি বলছেন যে না, তার একটা কাঁথা গায়ে দেয়াই লাগে। তো এটা কিন্তু একটা খুবই peculiar একটা লক্ষণ। তো এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকলে আপনার রোগীটাকে কিন্তু মানে আলাদা করতে সুবিধা হবে। সঠিক ওষুধটা নির্বাচন করতে আপনার এখানে সহায়ক হবে। তারপরে ঘুমের মধ্যে চমকে ওঠে কিনা, এই যে নাক ডাকার বিষয়টা এখানে আবারও আমি একটু আগে যেটা বললাম এটা এখানে এসছে। এরপরে স্যার এখানে কি বলেছেন এই ফুটনোটে উনি বলেছেন কম্পবোধ। অর্থাৎ এখানে মানে এই যে শিভারিং হয় যেটা, যে কখন হয়? অনেকে দেখবেন যে বলে যে আমার মানে অনেক শরীর কাঁপিয়ে জ্বর আসে। হ্যাঁ? তো এটা কখন আসে? বা কাঁপলে কোন নির্দিষ্ট অংশে কাঁপে কিনা? তারপরে এই সময় তার শীত অনুভূতি হয় কিনা? তো এখন শীত অনুভূতিটা পুরো দেহে হয় নাকি কোন একটা নির্দিষ্ট অংশ ঠান্ডা হয়ে যায় সেটাও আপনি এখানে জানতে পারেন। তারপরে আপনার মুখের মানে ওই ফেসিয়াল এক্সপ্রেশনটা তখন কি হয়? তো আপনার মুখের মানে অনেকে দেখবেন যে রক্তিম একটা ভাব তৈরি হয়, সেটা হয় কিনা? হ্যাঁ? সেই সাথে উত্তাপ থাকে কিনা? শীত বোধের সময় তার দেহের মানে উত্তাপ বোধ ছিল কিনা? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে তার শীতও আছে, আবার সাথে তার শরীরটা কিন্তু গরম। আবার অনেকে দেখা যাচ্ছে যে মানে শীত বোধ করছে বাট শরীর কিন্তু ঠান্ডা। তো এই যে প্রত্যেকটা মানে এতগুলো ক্ষেত্র, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু কেস টেকিং টা আমরা সফলভাবে নিতে পারবো। এরপরে বলছে কি যে শীতবোধে পিপাসা ছিল কিনা? যখন তার শীতবোধটা থাকে বা এই যে কম্পনের সময় তার আপনারা মানে আগে পরে বা ওই সময়ে তার পিপাসা থাকতে পারে।
এগুলো কিন্তু দেখবেন আপনারা যখন ম্যাটেরিয়ালটিকে পড়বেন আমাদের ওষুধগুলোর অনেক ক্যারেক্টারিস্টিকের সাথে মিল করে কিন্তু এটা চলে আসবে। তাহলে এই বিষয়গুলো জানলে আপনি ওষুধটা নির্বাচন করতে আপনার সুবিধা হবে। পিপাসার বিষয়টা তো একটু আগে বলেইছি। তারপরে দেখা যাচ্ছে যে পিপাসা এটা কম বেশি বা পিপাসার ধরন, পিপাসা কোনো বিশেষ সময় পায় কিনা সেটাও আমাদের, যেটা আমি একটু বলছিলাম যে আপনার ইউরিন করে আসার পরপরই আমার একটা পেশেন্ট বলছে তার পিপাসাটা বেশি। ঘাম, এখন আসি ঘামে, যে এখানে বলা হচ্ছে কি যে কখন বেশি হয় ঘামটা। মানে আমরা তো জানি যে অনেক মেডিসিনে ঘাম অনেক বেশি, আবার কোনো কোনো মেডিসিনে ঘাম একেবারে নেই। আবার কি হয় যে অনেকে ঘুমালে ঘামে, অন্য সময় ঘামে না। আবার কি হয় শরীরের একটা নির্দিষ্ট অংশ ঘামে, সব অংশ ঘামে না। আবার অনেকের কি হয় যে ঘামে দুর্গন্ধ হয়, অনেকের দুর্গন্ধ হয় না। আবার দেখা যাচ্ছে যে আপনার ঘামে অনেকের দেখা যাচ্ছে যে কাপড়ে লবণের দাগ পড়ে, আবার অনেকের হলুদ দাগ পড়ে। এই যে ভ্যারাইটি, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। ঘামের গন্ধটা কেমন হয়, অনেকে বলে যে মিষ্টি গন্ধ হয়, অনেকে বলে দুর্গন্ধ হয়। যাদের হাত পা ঘামে, মোজা ঘেমে ভিজে যায়, তাদের তো অত্যন্ত দুর্গন্ধ হয়, তারা এটা নিয়ে খুবই লজ্জা বা শঙ্কার মধ্যে থাকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু স্যার আমাদেরকে জানার জন্য নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, সর্বোপরি কি রয়েছে আমরা দেখব যে এই ফুটনোটটা যখন আমরা পড়বো দেখবো যে এখানে স্যার বলছেন যে মহিলাদের যদি মেনস্ট্রিয়াল কোনো প্রবলেম থাকে তো সেই বিষয়টা সংক্রান্ত আমরা প্রশ্ন করে তোদের কাছ থেকে জানবো। তো এটা ছিল আমাদের অ্যাফোরিজম নাম্বার 89 এর ফুটনোট সহ আলোচনা। এবার আসি আমরা 90, অ্যাফোরিজম নাম্বার 90 তে আমরা 90 তে আমরা কি কি পাচ্ছি। তো এই অ্যাফোরিজমে স্যার যেটা বলছেন যে আমাদের যখন, দেখুন আমরা এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো স্টেজ পার করে কিন্তু এখানে আসলাম। ঠিক আছে, যে আমরা দেখলাম যে আগের ফুটনোটটাতে, আগের অ্যাফোরিজমটাতে আমরা কি দেখলাম যে সেখানে কিন্তু আমাদের বলছেন যে আমি যদি মানে চিকিৎসক যদি মনে করেন যে তার প্রশ্ন করা বা তার যে লক্ষণগুলো উনি পেয়েছেন সেগুলো তো উনি সন্তুষ্ট না, তারপরে এই প্রশ্নগুলো করতে পারেন। আবার এই অ্যাফোরিজমে এসেও উনি কিন্তু আরো অনেকগুলো উদাহরণের অবতারণা করছেন। তবে এই ক্ষেত্রে উনি বলছেন কি যে এমন হতে পারে যে আপনার কাছে যখন পেশেন্ট এসছে, এই অ্যাফোরিজমের সারাংশটা হচ্ছে এটা যে যখন পেশেন্ট এসছেন, পেশেন্ট হয়তো কি কোনো একটা মেডিকেশনে ছিলেন, তো ওই মেডিকেশনে থাকাকালীন অবস্থায় আপনার কাছে এসেছেন, অর্থাৎ উনি কোনো ওষুধ সেবনকালীন অবস্থায় আপনার কাছে এসেছেন। এখন আসার পরে আপনি যে লক্ষণটা পাচ্ছেন, এই লক্ষণটাকে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট লক্ষণটা দিবে, নাকি ওষুধের কারণে পরিবর্তিত বা বিকৃত অবস্থার একটা লক্ষণ আপনি পাবেন। এখন এই বিষয়টা কিন্তু আমাদেরকে মানে উপলব্ধি করতে হবে যে আমি পেশেন্ট আসছে, আমি পেশেন্টের কষ্টগুলো নিলাম এবং আমি সেগুলো নোট করলাম। আমি দেখা যাচ্ছে যে হয়তো পাচ্ছি না, আমি কোন পূর্ণাঙ্গ কোনো ওষুধের চিত্র আমি বের করতে পারছি না। তখন আপনাকে ভাবতে হবে মানে আসলে এই যে লক্ষণগুলো সে বলছে সেগুলো তার ন্যাচারাল যে ডিজিজ তারই প্রতিফলন, নাকি এখানে কোনো কিছু হচ্ছে। সেই বিষয়টাও কিন্তু হ্যানিম্যান স্যার আমাদেরকে টাচ করে গেছেন। তাই হ্যানিম্যান স্যার এখানে বলেছেন যে চিকিৎসক পর্যবেক্ষণ করবেন এবং লক্ষণগুলোর মধ্যে সুস্থ অবস্থা এবং পীড়িত অবস্থা প্রভেদ বিবেচনা করে লক্ষণ সংগ্রহ করবেন। তখন আপনাকে ভাবতে হবে উনি আসলে কোনো মেডিসিনে চলমান আছে কিনা। সেটা কিন্তু আপনি জানতে চাইতে পারেন, অথবা আপনাকে উনি নিজেও বলতে পারে আমি এই মেডিসিন খেয়ে এসেছি। দেখা যাচ্ছে যে তার মানে এই এই সূত্রটা তাৎপর্যটা হচ্ছে কোনো ওই পেশেন্টের হয়তো যে জ্বর, এই জ্বরটা হয়তো তার রাত 12টার সময় তার বৃদ্ধি পায়। কিন্তু সে 11টার সময় একটা প্যারাসিটামল খেয়েছে। তাহলে কি তার জ্বরটা আসতে পারবে? আসতে পারবে না। তো আপনি যখন তার কাছ থেকে শুনবেন যে জ্বর কখন আসছে? উনি হয়তো তো এটা বলছেন যে অন্য কোনো টাইম। অর্থাৎ প্যারাসিটামল অ্যাকশনটা যখন শেষ হচ্ছে পরবর্তীতে ওই জ্বরটা দেখা যাচ্ছে। উনি হয়তো সেটা বলছেন। কিন্তু মূলত জ্বরের বৈশিষ্ট্য ছিল রাত 12টায়। অথবা হতে পারে তার বিকেল 4টা থেকে 8টার মধ্যে তার প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা হয়, পেটে ব্যথা করে বা গ্যাস ফর্ম করে। কিন্তু সে তার আগে একটা সেকলো খেয়েছে বা অন্য কোনো মেডিকেশন নিয়েছে। যার কারণে তার এই যে ন্যাচারাল প্রক্রিয়াটা এটা ব্যাহত হয়েছে। তখন কি হচ্ছে, এটা বিকৃত রূপে কিন্তু আপনার কাছে আসছে। কষ্ট নিয়ে আসছে। পেশেন্ট আপনাকে বলছে তার কষ্টের কথা। কিন্তু যেটা বলছে সেটা কিন্তু একটা ওষুধের প্রভাবে প্রভাবিত হয়ে। তার যে বিকৃত অবস্থা সেটাই সে বলছে। এজন্য স্যার এখানে বলছেন। তা আসুন আমরা একটু সূত্রটা পড়ি। When the physician has finished writing down these particulars, অর্থাৎ এই লক্ষণগুলো সবই নিলেন, and he then makes a note of what he himself observed in the patient, অর্থাৎ উনি যখন এগুলো নিলেন তখন উনি অবশ্যই নোট করবেন যে উনি কি কি অবজার্ভ করলেন এই পেশেন্টের মধ্য থেকে, এবং এটাকে উনি কিন্তু 85 ফুটনোটে বিস্তারিত বলেছেন যে কি অবজার্ভ করতে হবে। এই অবজারভেশনের বিষয়গুলো আমরা একটু পরে বিস্তারিতভাবে জানবো। and ascertains how much of that was peculiar to the patient in his healthy state। এই যে এইখানে স্যার খুব স্পষ্ট করে বলছেন যে আপনার
পেশেন্টের হেলদি স্টেটের সাথে তার মানে এটা নিশ্চিত হতে হবে যে তার আসলে সুস্থ অবস্থা কি ছিল আর এখন পরবর্তীতে তার কি পরিবর্তনটা এসেছে সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের জানতে হবে। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল গুলো মানে এগুলো প্রত্যেকটাই পড়বো, মানে প্রত্যেকটা কাজ করব, যেগুলো আমি আলাদা আলাদা করে পার্টিশন করেছি আমরা সেখানে চলে যাই সরাসরি। এখানে পড়ে আমরা একই জিনিসের রিপিটেশন না করি, আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু দেখে নিন, এটা পড়ে নিন, পড়লে কিন্তু দেখবেন যে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি সবগুলোই এর ভিতরে রয়েছে। এখনো ফুটনোট 85 এটা চলছে আমাদের। এখানে দেখেন অনেক বিষয়গুলো, যে বিষয়গুলো রয়েছে এই আসল আমি টোটাল বিষয়টাকে এখানে সামারাইজ করেছি এবং এইটাকে পরবর্তীতে আরো বেশি এক্সপ্লানেশন করেছি। স্যার বলছেন কি পর্যবেক্ষণ করতে, তো পর্যবেক্ষণ করতে কি কি পর্যবেক্ষণ করছেন এখানে ফুটনোট 85টা যদি আপনি পড়েন তাহলে আপনারা দেখতে পারবেন যে সেখানে একটা পয়েন্ট আছে ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে স্যার বলছেন তার কণ্ঠস্বর কেমন, তার জিহ্বা কেমন, তার শ্বাস প্রশ্বাস মুখের গন্ধ কেমন, তার চোখের অবস্থা কেমন, তার পালস, তার ত্বক, তার পেট, শোয়ার ভঙ্গি ইত্যাদি বিষয়গুলো কিন্তু স্যার এই অ্যাপ্রোচে উনি নিয়ে এসেছেন। তো আমি এই প্রত্যেকটা বিষয়ে আমি টাচ করে যাব। আসুন দেখুন, এখানে আমরা প্রথমে যেটা দেখলাম যে এই ফুটনোট 85 এ যেটা ছিল যে ফেসিয়াল এক্সপ্রেশন, তো ফেসিয়াল এক্সপ্রেশন যেটা সেখানে আমরা কি কি পেতে পারি, এখানে আমি যতগুলো দিয়েছি আপনারা মনে করবেন না যে এটাই শেষ, এটা জাস্ট নমুনা মাত্র, আপনারা এরকম অসংখ্য পাবেন। পেশেন্ট আপনার কাছে যখন আসছে তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন হতে পারে উনি দুঃখ মানে ওনার ভিতরে হতাশা থাকতে পারে, তার ভিতরে দুঃখ ভাব থাকতে পারে, বিষণ্ণ থাকতে পারে, তার ভিতরে মানে কিছু কিছু পেশেন্ট আছে না সে কষ্টে কিন্তু উগ্র হয়ে যায়, তার ভিতরে একটা ঝগড়াটে ভাব তৈরি হয়, সে দেখা যাচ্ছে অনেক চিল্লাপাল্লা করছে, এই যে বিষয়গুলো থাকতে পারে। সে দেখা যাচ্ছে যে অনেক মানে তার ভিতরে অনেক কষ্ট বোঝার কারণে তার কান্না তৈরি হতে পারে। হ্যাঁ, তার ভিতরে আমরা অবজার্ভ করবো যে উনি যে আসছেন ওনার যে কষ্ট হচ্ছে ঠিক আছে, পেশেন্ট তো আমার কাছে যখন আনন্দ থাকবে তখন আসবে না, তাই না, কষ্ট নিয়েই আসবে। কিন্তু তার ভিতরেও তার কতটা ওনার ভিতরে মানে সেই এনার্জি ভাবটা আছে তার মুখের ভিতরে, বা সজীবতা আছে নাকি একেবারেই ভীষণ মানে আপনার দুর্বল হয়ে গেছে, সেটা কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশনে চলে আসবে। আপনি যখন কিছুদিন পেশেন্ট দেখা অভ্যাস করবেন দেখবেন যে এই বিষয়গুলো আপনি নিজেই রিকগনাইজ করতে পারছেন যে আসলে পেশেন্টের মধ্যে কি আসছে। কিন্তু আমাদেরকে বিষয়টা জানতে হবে যে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা অবশ্যই নিতে হবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে কি রয়েছে, হ্যানিম্যান স্যার আমাদের কণ্ঠস্বরের কথা বলছেন, তা কণ্ঠস্বর কি হতে পারে, অনেকের মানে কণ্ঠস্বর তার কর্কশ থাকতে পারে, তার গলা ভেঙে যেতে পারে, যেমন এখন যে সিজনটা চলছে অনেক পেশেন্টই আমি কয়েকটা পেশেন্ট দেখলাম যেখানে দেখলাম যে সবারই এই ঠান্ডা জনিত কারণে আগে তার গলাটা যেন এফেক্ট করতেছে, গলা ব্যথা হচ্ছে তাদের, তারপরে তার কণ্ঠস্বর ভেঙে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানে আমাদের দৃষ্টি যেন না আড়ায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে কি হতে পারে, তার কণ্ঠস্বরের ভিতরে মানে এনার্জি কেমন আছে সেটা আমরা এখানে দেখবো, যে মানে কতটা সে স্ট্রংলি বলছে নাকি খুবই মানে কাতরাতে কাতরাতে বলছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে, এখানে দেখেন কণ্ঠস্বরের মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে, এই যে আমি লিখেছি কুকুরের ডাকের মতন, আমি মানে এগুলো কিন্তু নিয়ে এসেছি যে একেবারে পিকুলিয়ার কতগুলো বিষয়, মরগের ডাকের মতন হতে পারে, এরকম অসংখ্য আছে, আপনারা যদি রেপার্টরিতে যান তাহলে দেখতে পারবেন এরকম অসংখ্য আছে, এবং আমি আপনাদের সুবিধার্থে যে আসলে এরকম আছে কিনা সেটা আমি নমুনা হিসেবে এখানে এই যে কণ্ঠস্বরের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সাথে যে রুব্রিকটা হয় সেই রুব্রিকের মেডিসিন গুলো আমি আপনাদের সুবিধার্থে এখানে রেখেছি। যেমন প্রথমে রেখেছি যে ক্রাউন ভয়েস, এখানে এটা আবার অ্যাড করতে ভুলে গেছি যে এখানে কতগুলো মেডিসিন আছে। নিচেটা যেমন হর্সনেস, অর্থাৎ তার মানে কণ্ঠ যদি ভেঙে যেতে থাকে, এখানে আমাদের 510টা মেডিসিন আছে। আমি এখান থেকে মাত্র কয়েকটা মেডিসিন সামনে আপনাদের দেখাচ্ছি, কারণ এত মেডিসিন তার এখানে দেখানো সম্ভব না। এরপরে কি রয়েছে, তার যদি নাকে নাকে মানে নাকে নাকে কথা হয়, হ্যাঁ, তার কণ্ঠস্বর যদি নাকে নাকে হয়, নাকি সুরে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 64টা মেডিসিন আছে, সেখান থেকে আমি মাত্র কয়েকটা এখানে আপনাদের সুবিধার্থে রেখেছি। অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি, আমাদের অর্গাননে যে ধারণাটা দিচ্ছে এইটার সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মানে লিঙ্কেজটাও আমি সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেন আপনারা মানে নিতে পারেন এই বিষয়গুলো, পরবর্তীতে যখন এটা আসবে বা নিজেরা স্টাডি করবেন তখন দেখবেন যে এই কথাগুলো মানে কতটা বাস্তবসম্মত। এরপরে দেখেন এখানে বলছে যে স্পিচ এন্ড ভয়েস, এই অধ্যায়ে আমরা পাচ্ছি কি বার্কিং ভয়েস, অর্থাৎ কুকুরের ডাকের মতো। এখানে 10টা মেডিসিন আছে, আমি এখানে মাত্র 4-5টা মেডিসিন আপনাদের দেখানোর জন্য রেখেছি। আপনি রেপার্টরিতে গেলে দেখবেন যে এই বিষয়গুলো আপনারা অতি সহজে পাচ্ছেন। আচ্ছা, এরপরে কি জিহ্বা দেখতে বলেছেন স্যার আমাদের, জিহ্বার মানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে, আমি এখানে কতগুলো রেখেছি। তার মধ্যে যেমন ধরুন এই যে দাঁতের ছাপযুক্ত, একটা সময় আমি যখন প্রথম পড়তাম বইগুলা তখন দেখতাম দাঁতের ছাপযুক্ত, আমার ভিতরে প্রশ্ন ছিল দাঁতের ছাপযুক্ত জিহ্বা আবার কেমন হবে।
তো এইটা দেখেন, এটা কিন্তু দাঁতের সাবজেক্ট বোঝাই যাচ্ছে এখানে প্রত্যেক জিহ্বার এই কিনারা দিয়ে দাঁতের যে চাপটা পড়েছে তার একটা ছাপ কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তারপরে কি জিহ্বা ফাটা ফাটা, এটা দেখেন ফাটা ফাটা, কি একটা অবস্থা তৈরি হয়েছে এখানে। তারপরে কি জিহ্বা কালো হতে পারে, এটা ডার্কিশ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে কি জিহ্বা অবশ হতে পারে, এটা ফিলিং এর ব্যাপার, এটা তো দেখানোর কিছু নাই। জিহ্বা শুষ্ক হতে পারে, এটা দেখেন ড্রাই একদম টাটা। এবার কি মানচিত্রের মতন, এটা দেখুন একদম মানচিত্রের মতন। আবার এখানে আমি একটা জিহ্বা রেখেছি, এটা কিন্তু খুবই পিকুলিয়ার একটা লক্ষণ, যে স্ট্রবেরি কালার, আমরা যেটা দেখেন স্ট্রবেরি খাই সেই কালারের আকার ধারণ করেছে। এবং কি হয়েছে, প্যাপিলাই গুলো কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছে, ফুলে ফুলে গেছে। তাহলে এই যদি আপনি নিতে পারেন, তো জিহ্বাটা দেখেই কিন্তু আপনার অনেক লক্ষণ, রোগী হয়তো বলছে অনেক কষ্টের কথা বলছে, বাট জিহ্বাটার কারণে আপনাকে কিন্তু আপনি যে ওষুধটা চিন্তা করছেন সেই ওষুধ থেকে আরো বেশি সুনিশ্চিত করতে পারে, অথবা যে ওষুধটা চিন্তা করছেন সেটাকে আপনার চেঞ্জ করে নতুন একটা ওষুধের সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্তে আপনাকে পৌঁছে দিতে পারে, যে জন্য কিন্তু এখানে রাখা। দেখুন আমি সেই জন্য এখানে রেখেছি যে যদি জিহ্বা কালো হয় তাহলে কি কি মেডিসিন আসতে পারে, এখানে কয়েকটা রেখেছি। তারপরে আপনার যদি জিহ্বা শুকনো হয়, দেখেন 333টা মেডিসিন আছে, মানে আপনার হাতে কিন্তু অসংখ্য অস্ত্র আছে, আপনার প্রয়োগ কৌশলটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে কতগুলো মেডিসিন আমি রেখেছি। যদি আপনার জিহ্বা ফাটা ফাটা হয়, এই যে 140টা মেডিসিন আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি কালার 29টা মেডিসিন আছে, আমি এখানে মাত্র কয়েকটা আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য এখানে রেখেছি। তো আসুন, এরপরে কি ছিল, মুখের শ্বাস প্রশ্বাস এবং মুখের গন্ধ নিয়ে স্যার কিন্তু আমাদেরকে জানতে বলেছেন। যে মুখে শ্বাস প্রশ্বাস, এটা দেখা যাচ্ছে যে অনেকে ধীরে ধীরে শ্বাস নেয়, হ্যাঁ, অনেকে খুব দুর্বল ভাবে শ্বাস নিচ্ছে, হ্যাঁ, তারপরে খুব শর্ট তার হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসটা, হ্যাঁ, তো দেখা যাচ্ছে নিউমোনিয়া পেশেন্ট খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, মানে শ্বাস সে পরিপূর্ণভাবে নিতে পারছে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে গুরুত্ব সহকারে নিতে হবে। এরপরে কিন্তু মুখে দুর্গন্ধ থাকতে পারে। ঠিক আছে, তার এই যে আমরা আগে আলোচনা করেছি যে মানে এখানে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে নাক ডাকার একটা সম্পর্ক রয়েছে, তাই এবার সেটা এখানে রেখেছি। তো এখানে দেখুন আমরা আমি এখানে নিয়ে এসেছি কয়েকটা স্যাম্পল, যে ডিপ ইন্সপিরেশন, অর্থাৎ আপনার যদি গভীরভাবে আপনার শ্বাস নেয়ার বিষয়টা আসে, যদি দেখেন যে রোগী এটা বলছে, তাহলে এখানে আমাদের মেডিসিন এটা। আপনি শ্বাস ত্যাগের ক্ষেত্রে 17টা মেডিসিন পাচ্ছেন। আপনি দেখা যাচ্ছে যে খুব দুর্বল শ্বাস ত্যাগ করতেছেন, সেক্ষেত্রে আমাদের 3টা মেডিসিন আছে। তারপরে আমাদের নাক ডাকার ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো 8টা মেডিসিন আছে, আমি সেগুলো আপনাদের এখানে রেখেছি। আচ্ছা, এরপরে কি ছিল, চোখ। তো চোখের বিষয়টা আমরা একটু দেখি। চোখ তো একটা বিশাল বড় চ্যাপ্টার, এখানে অসংখ্য বিষয় হতে পারে। আমি কয়েকটা জিনিস ধারণার সাথে এখানে রাখছি, যেমন চোখ লাল হতে পারে, পুজ হতে পারে, এইটা বোধহয় ভুল, সরি, এটা এটা এখানে রিলেভেন্ট না, এটা থেকে গেছে। ছানি পড়তে পারে চোখে, আসিল হতে পারে, আঞ্জনি হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ছানি পড়েছে, এখানে আপনার আসিল পড়েছে, এখানে চোখে পুজ হয়েছে, এটাতে অঞ্জনি হয়েছে। আবার দেখেন অনেকের চোখের তারা, এটা কিন্তু তারা দুইটা দুই রকম হয়ে গেছে, অর্থাৎ পিপলটা আপনার ইয়ে হয়ে গেছে, মানে ডিলাইটেড হয়েছে, প্রসারিত হয়ে গেছে। তাহলে আপনি কিন্তু এইটা যখন দেখবেন তখন আপনাকে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ সহায়তা করবে। যেমন এই যে চোখে স্টাই যদি হয়, সেক্ষেত্রে 138টা মেডিসিন কিন্তু আমাদের রয়েছে। আমরা কিন্তু এটা কিন্তু স্যার যে বলেছেন আমাদের এই জিনিসগুলো আমলে নিতে, দেখুন তার বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এই রেপার্টরিটা, যে হ্যাঁ আমাদের ওষুধগুলো কিন্তু এগুলোতে কাজ করে। তারপরে কি আছে, চোখে আপনার যদি রেডনেস হয়, চোখ যদি লাল হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখেন 526টা মেডিসিন আছে। আপনার চোখে আঁচিল হলে 21টা মেডিসিন আছে। চোখে যদি আপনার ছানি পড়ে 142টা মেডিসিন আছে। তো যদি এই যে পিপল ডিলাইটেড হয়, অর্থাৎ এই চোখের মতন আকার ধারণ করে, একটা চোখ দেখুন এটার তারাটা কিন্তু খুব স্বাভাবিক আছে, এটা কিন্তু প্রসারিত হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আপনি 9টা মেডিসিন আপনি কিন্তু পাচ্ছেন। তো আসলে এরপরে কি আছে, আমি এখানে মানে আলোচনা একটু সংক্ষেপের কারণে এখানে আমি একই সাথে পালস, তারপরে ত্বক, পেট সবগুলোকে একসাথে রেখেছি। এখানে কি কি হতে পারে, পালস আপনার স্বাভাবিক থাকতে পারে, তারপরে আপনার দেখা যাচ্ছে যে ত্বকে কি হতে পারে, চর্মরোগ হতে পারে, এইটা তো আরো বড় একটা মানে আপনার অধ্যায়। তো সেগুলো আমরা কিন্তু যখন ম্যাথমেটিকে পড়বো, বা আমাদের যে এইচডি হোমিও সদনের যিনি সিইও স্যার আছেন, উনি কিন্তু আপনাদের রেপার্টরি ক্লাসটা নেবেন। তো ওইখানে গেলে আপনি দেখবেন স্যার এখানে বিস্তারিত ভাবে আপনাদের এই ধারণাগুলো দিবেন, যে এই যে আজকে যেটা স্যার বলেছেন চর্ম ত্বকটা খেয়াল করতে, সেখানে চর্মরোগ হতে পারে। যদিও এই অ্যাফোরিজমে স্যার কি বলছেন যে ত্বকটা আপনার শুষ্ক কিনা, ত্বকটা আপনার মানে উষ্ণ কিনা, ত্বকটা আপনার শীতল কিনা, এই বিষয়গুলো কিন্তু স্যার এখানে নোট করতে বলেছেন। আমি চর্মরোগটা পাশাপাশি রেখেছি কেন, যে আপনারা যখন দেখবেন যে এ আলম হোসেনী স্যার যখন আপনাদের রেপার্টরি ক্লাস নিবেন, তখন দেখবেন যে চর্মরোগ কত বড় একটা অধ্যায়, এবং এটা মানে কি হিউজ একটা ইনফরমেশন এর ভিতরে আমরা পেতে পারি। তো এরপরে কি হতে পারে, আমাদের পালস কিন্তু অনিয়মিত হতে পারে। পেট কি হতে পারে, পেট ফুলে যেতে পারে, আপনি অ্যাবডোমেনে অসংখ্য সিম্পটম পাবেন।
তো এইখান থেকে আমরা ধারণা নিব এবং আমাদেরকে সেইভাবে করে প্রস্তুত রাখবো যেন কোনো পেশেন্ট আসলে কোনো জিনিস আমাদের দৃষ্টি থেকে না এড়িয়ে যায়। তাই আমি এখানে দেখেন রেখেছি যে আমাদের হার্টবিট যদি ইরেগুলার হয় 361টা মেডিসিন আছে, আমাদের পালস হার্টবিট যদি অ্যাবনর্মাল হয় 132টা আছে, আমাদের অ্যাবডোমেন যদি ফুলে যায় 726টা মেডিসিন আমরা পাচ্ছি, স্কিনের ড্রাইনেস যদি হয় 413টা মেডিসিন পাচ্ছি। তো এত কিছু আমাদের রয়েছে, কিন্তু আমরা জাস্ট আমাদের এই ওষুধগুলো সম্পর্কে ধারণা নিতে পারলে দেখবেন যে আপনি চমৎকার ভাবে লক্ষণগুলো নিতে পারছেন। শোয়ার ভঙ্গি, তো শোয়ার ভঙ্গি কি হতে পারে? বাম দিকে কাত হয়ে শুতে পারে, ডান দিকে কাত হয়ে শুতে পারে, উপর হয়ে শুতে পারে, মাথা উঁচুতে রেখে শুতে পারে, কপালে হাত দিয়ে চিত হয়ে শুতে পারে। আমরা কিন্তু যখন মেডিসিন পড়ি দেখবেন অনেক মেডিসিনে কিন্তু এই জিনিসগুলো আমাদের বলছে। আর রেপার্টরিতে আমাদের দেখেন সেই বাস্তব জিনিসটা তুলে ধরছে এখানে, যে যদি সে কোনো একটা পাশে ডান পাশে শোয় তাহলে 42টা মেডিসিন, বাম পাশে শুলে 43টা মেডিসিন আছে। আমাদের যদি সেই ডান পাশে ফিটাল পজিশন, অর্থাৎ এই যে ফিটাল পজিশন, এটা হচ্ছে ফিটাল পজিশন, একটা বাচ্চা যেভাবে তার মায়ের গর্ভে থাকে সেই ভঙ্গিতে যদি কেউ ঘুমাতে পছন্দ করে বা এটা যদি তার অভ্যাস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই লক্ষণটা নিতে পারি। দেখুন এখানে মাত্র 2টা মেডিসিন আছে এবং মজার বিষয় হচ্ছে এখানে প্লাসেন্টা হিউম্যান, অর্থাৎ আমাদের হিউম্যানের যে প্লাসেন্টা আছে সেখান এটাই হচ্ছে ওইটা থেকে আর কি এই জিনিসটা তৈরি হয়েছে ওষুধটা। ঠিক আছে? তো আপনি যদি এখন কখনো পান দেখবেন যে ওষুধ দিলে দারুণ ভাবে আপনার রোগী রেসপন্স করছে। যদি তার হাতটা মাথার উপর রেখে শুতে পছন্দ করে, 413টা মেডিসিন আছে। তো এরপরে আমাদের রয়েছে অ্যাফোরিজম নম্বর 91। তো এখন অ্যাফোরিজম নম্বর 91 এ আমরা কি পাচ্ছি? তো এইটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সারাংশটা এখানে লিখেছি আমি, যে কোনো ওষুধ সেবনকালীন রোগী থেকে প্রাপ্ত লক্ষণগুলো রোগের প্রকৃত অবস্থা প্রকাশ করে না। আচ্ছা, তাই অর্থাৎ আমি যেটা বলছিলাম যে আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে যে সে কোনো মেডিকেশনে ছিল, তো এখন যদি মেডিকেশনে থাকাকালীন সময় উনি আমার কাছে আসেন এবং আমি যদি তাকে ওষুধ লক্ষণগুলো যদি নিতে যাই, তাহলে সেটা কি হবে? একটা বিকৃত অবস্থা তৈরি হবে। তাই এখানে স্যার আমাদেরকে সতর্ক করছেন যে আমরা যেন কি করি, যে ওই সময়টা যদি এই কেসটা যদি আপনার ক্রনিক হয়, ক্রনিক টাইপের হয় এই পেশেন্টের কষ্টগুলা, তাহলে আমরা তার ক্রনিক হলে এক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা সময় পাবো। তো সেক্ষেত্রে কি বলছেন স্যার, যে আপনি তাকে কিছুদিন ওষুধ ছাড়া রাখুন, অথবা তাকে বোঝানোর স্বার্থে আপনি কিছু অনৌষধি প্রয়োগ করুন। কেন? যে উনি যে ওষুধটা খাচ্ছিলেন সেই ওষুধের ক্রিয়াটা যেন তার নষ্ট হয়ে একটা ন্যাচারাল সিম্পটমটা তার ভিতরে প্রকাশ পায়। আচ্ছা, এখন যদি কোনো পেশেন্ট আছে আপনার কাছে অ্যাকুইট প্রবলেম নেই, সেটা আমরা পরবর্তী অ্যাফোরিজমে পাবো। তারপরে আমি আজকে আলোচনার স্বার্থে বলে আছি, যদি তেমন কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তার ওই সময় প্রাপ্ত লক্ষণটাকে আমলে নিয়ে ওষুধ দিব, যেন রোগী মানে খারাপের দিকে না যায়। ঠিক আছে? কারণ আপনি জানেন যে একুইট কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অত সময় পাবেন না। সেক্ষেত্রে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বাট আপনি যখন দেখছেন কেস চেকিং করে যে না রোগীটা হচ্ছে আপনার ক্রনিক ক্যারেক্টারের, বা আপনার এটা একটু ক্রনিক হয়ে গেছে, তখন আপনি কিন্তু তাকে সময় পাচ্ছেন। যে না তাকে আপনি কিছুদিন ওষুধ ছাড়া রাখলেন, অথবা তাকে বোঝানোর জন্য আপনি কিছু তাকে আনমেডিকেল কোনো কিছু দিলেন, যেটাতে তার আ যে ওষুধটা উনি খাচ্ছিলেন সেই ক্রিয়াটা প্রভাবটা কেটে গেলে তার ভিতরে ন্যাচারাল রূপটা যেন আপনি পান। তো আসুন আমরা একটু পড়ি সূত্রটাতে কি বলছেন স্যার। "The symptom and feeling of the patient during a previous course of medicine", অর্থাৎ তার পূর্ববর্তী কোনো ওষুধের যে কোর্স চলছিল, "do not furnish", অর্থাৎ সঠিকভাবে এটা আ মানে আপনাকে উপস্থাপন করে না, "the pure picture of the disease", অর্থাৎ মূল যে ডিজিজটা তার রোগের সেই চিত্রটা সম্পূর্ণভাবে আপনি এখানে পাবেন না। কখন? যখন উনি কোনো প্রিভিয়াস কোনো মানে কোর্সে উনি আছেন। যদি তেমনটা আপনি পান। যদি তেমনটা আপনি পান তখন আপনি পাবেন এই যে ডিউরিং প্রিভিয়াস কোর্স অফ মেডিসিন, যদি এটা আপনি পান। তাহলে কি those symptom and ailments which he suffered from before the use of the medicine or after they had been discontinued for several days give the true fundamental idea of the original from the disease, অর্থাৎ এটা কিছুদিন বন্ধ রাখলে এখানে কি হবে, ট্রু ফান্ডামেন্টাল আইডিয়া অফ দ্য অরিজিনাল ডিজিজের এটা আমরা কিন্তু তখন পাবো। মূল যে রোগের যে লক্ষণটা সেইটা কিন্তু আমরা এখন তখন ধারণা পাবো। অ্যান্ড দিস স্পেশালি দ্য ফিজিশিয়ান মাস্ট টেক নোট, এবং এটা অবশ্যই চিকিৎসক নোট নিবেন। হুইচ হোয়েন দ্য ডিজিজ ইজ অফ দ্য ক্রনিক ক্যারেক্টার, এই যে স্যার এখানে বলছেন যদি ডিজিজটা ক্রনিক ক্যারেক্টারের হয়, চিররোগ পর্যায়ের হয়, দেন দ্য পেশেন্ট হ্যাজ বিন টেকিং মেডিসিন আপ
টু দ্য টাইম হি সিন, মানে উনি যদি দেখেন যে উনি কোনো মেডিসিন নিচ্ছেন, দ্য ফিজিশিয়ান মে উইথ অ্যাডভান্টেজ লিভ হিম সাম ডেজ কোয়াইট উইদাউট মেডিসিন। অর্থাৎ স্যার বলছেন যে ওই পেশেন্টকে কিছুদিন মেডিসিন ছাড়া রাখার জন্য, অথবা ইন দ্য মিন টাইম অ্যাডমিনিস্ট্রেট সামথিং অফ অ্যান আনমেডিসিনাল নেচার, অর্থাৎ কিছু মানে আপনার যেটা অনৌষধি আর কি, যেটা আপনার আসলে ওষুধ না, ওষুধের গুণ সম্পন্ন না, এমন কিছু দিয়ে তাকে কিছুদিন অবজার্ভ করতে পারেন। ঠিক আছে, কেন? মোর প্রিসাইজ স্ক্রুটিনি অফ দ্য মরবিড সিমটম, হ্যাঁ, in order to be able the grafts in their purity of the permanent uncontaminated, অর্থাৎ আপনার অমিশ্র যে সিমটম গুলো সেইগুলো বহিঃপ্রকাশ হওয়ার জন্য আপনি তখন তাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। যদি কিনা সেটা চিররোগ সম্পন্ন যদি কোনো ডিজিজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করার জন্য স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো আমরা মোটামুটি আমাদের আজকের যে আলোচনা ছিল সেটা শেষের দিকে চলে এসেছি। তো আজকের আলোচনার সাপেক্ষে আমি এখানে কতগুলো প্রশ্ন রেখেছি, কিন্তু তার আগে আমি ওই পর্বে ঢোকার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের আজকের যে আলোচনাটা ছিল এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? তো আসুন আমরা একটু সামনের দিকে আগাই। সেই ক্ষেত্রে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি আপনাদের জন্য আজকের আলোচনা থেকে, আমি ধরে নিলাম যেহেতু আপনারা কেউ কোনো কথা বললেন না, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, আজকের আলোচনার সাপেক্ষে আমি এই প্রশ্নগুলো এখানে রেখেছি। আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন, আশা করি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সঠিক উত্তরটা হতেই হবে এমনটা না, আপনারা চেষ্টা করবেন, এটাই যথেষ্ট। তো আসুন প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে রোগীর কোন কষ্টের বর্ণনা চিকিৎসক গ্রহণ করবেন না? রোগীর কোন কষ্টের বর্ণনা চিকিৎসক গ্রহণ করবেন না? অপশন এ বর্তমান, অপশন বি অতীত কষ্টের বর্ণনা, অপশন সি বা গ ছলনাপূর্ণ কষ্ট, ঘ কোনোটিই নয়। গ ছলনাপূর্ণ কষ্ট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ছলনাপূর্ণ কষ্ট। এরপরে আমাদের যে প্রশ্নটা রয়েছে, নিচের কোনটির মাধ্যমে রোগের পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়? তো আমরা একটু দেখি কি কি আছে। ঔষধ চলাকালীন সময়ে, রোগী কষ্টের ভান করলে, ক ও খ একসাথে যদি হয় অর্থাৎ ওষুধ চলাকালীন সময়ে এবং রোগী কষ্টের ভান করলে, অথবা ঘ অপশন হচ্ছে যে ঔষধের প্রভাব ও ছলনা পূর্ণ কষ্ট মুক্ত অবস্থা। ঘ ঔষধের প্রভাব ও ছলনাপূর্ণ কষ্টমুক্ত অবস্থায়। কষ্টমুক্ত অবস্থা, থ্যাংক ইউ। তো এরপরে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে কোন অবস্থার সাথে তুলনা করে রোগীর কষ্টসমূহ সম্পর্কে নিশ্চিত হতে হবে? রুগ্ন অবস্থার কষ্টসমূহ, ঘুমন্ত অবস্থার লক্ষণসমূহ, সুস্থ অবস্থার, রাগান্বিত অবস্থার। সুস্থ অবস্থার। সুস্থ অবস্থার, থ্যাংক ইউ, আপনি সঠিক বলেছেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোন অবস্থায় প্রকাশিত লক্ষণ ও অনুভূতি দ্বারা রোগের প্রকৃত প্রতিকৃতি পরিস্ফুটিত হয় না? রাগান্বিত অবস্থা, চুপচাপ অবস্থা, যে কোনো অবস্থা, ঔষধ সেবনকালীন অবস্থা। ওষুধ সেবনকালীন। ঔষধ সেবনকালীন অবস্থা, থ্যাংক ইউ, সরি। এরপরে যেটা রয়েছে ওষুধ সেবনকালীন অবস্থায় কোন ড্যাশ রোগীর আসলে কিছুদিন ড্যাশ দিয়ে অপেক্ষা করা উচিত? মানে অবস্থায় অচির রোগী আসলে কিছুদিন ড্যাশ দিয়ে কিছুদিন ঔষধ দিয়ে অপেক্ষা করা উচিত। ওষুধ সেবনকালীন অবস্থায় কোনো চির রোগী আসলে অনৌষধি দিয়ে অপেক্ষা করা উচিত। ওষুধ সেবনকালীন অবস্থায় ভয়ঙ্কর রোগী আসলে কিছুদিন ওষুধ না দিয়ে অপেক্ষা করা উচিত, নাকি সবগুলো? খ হবে, খ চির অনৌষধ। চির রোগী আসলে কিছুদিন অনৌষধি দিয়ে অপেক্ষা করা উচিত।
তো এটা ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যদি আমরা একটু টাইমলি সবাই যুক্ত হই তাহলে কিন্তু টাইমলি শেষ করতে পারি। রাত অধিক হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আমরা মূল আলোচনা শেষ করে হয়তো আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারলাম। কিন্তু আমরা অন্তত টাইমলি যুক্ত হওয়ার চেষ্টাটা করব, যেন আমরা মানে আলোচনাটা আমাদের যেন কখনো তাড়াহুড়ো করতে না হয়, আমরা যেন বিস্তারিত ভাবে যেভাবে চাই আমরা যেন সেভাবে উপস্থাপন করার সুযোগটা পাই। তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।